গুলশান হামলার সময় জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের অন্তরঙ্গ আলোচনার ছবি গণমাধ্যমে প্রকাশ। রিমান্ড শেষেই মিলবে সুস্পষ্ট তথ্য, জানালো পুলিশ। কি পরিস্থিতিতে কেন তাদের হাতে অস্ত্র ছিল বা কি পরিস্থিতিতে বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল এটি বিশ্লেষণ করা হচ্ছে এবং তার সাথে মিলিয়েই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে হাসনাত করিমকে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যখন যাকে দরকার তাকে কোশ্চেন করার জন্য ধরা হচ্ছে, আমরা নিশ্চিত হলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ রাজু এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ক্ষুব্ধ হলেও নতুন দায়িত্ব কেউ কেউ নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে। গ্যাসের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানি শুরু। বিভিন্ন মহলের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। প্রতিবাদে কমিশন ভবনের সামনে বিক্ষোভ। পদ্মার তীব্র স্রোতে ঘাট ভেঙে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। বন্যার পর এবার ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনের শিকার গাইবান্ধার বানভাসী মানুষ। এবং বন্য হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়ে জামালপুর থেকে ফিরে গেল ভারতীয় প্রতিনিধি দল। অভিযান স্থগিত ঘোষণা, আতঙ্কে এলাকাবাসী। হাসনাত করিম ও তাহমিদ হাসিব গুলশান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে খবর এবং জঙ্গিদের সঙ্গে তাদের ছবি প্রকাশ হলেও পুলিশ বলছে রিমান্ড শেষেই জানা যাবে আসলেই তারা জড়িত ছিলেন কিনা। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপে একথা জানান পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান। তিনি বলেন, হামলার ঘটনা তদন্তে অগ্রগতি হয়েছে। আরও কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা সম্ভব হলেই হামলার পুরো রহস্য উদ্ঘাটন হবে। তবে তদন্ত সংশ্লিষ্ট কারোর সঙ্গে কথা না বলে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ না করতেও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশান হামলার নৃশংসতায় ক্ষোভে শোকে গোটা দেশ যখন হতবিহ্বল, তখন কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনে বর্বরতার ছোবল থেকে বেঁচে ফেরা 13টি তাজা প্রাণের বের হয়ে আসার দৃশ্য। মৃত্যুপুরী থেকে বেঁচে ফেরার আসল কাহিনী নিয়ে নানা কৌতূহল আর প্রশ্ন উঠলেও শুরু থেকেই তাদের প্রত্যেকের প্রতি সহানুভূতি দেখান সবাই। কিন্তু এই সহানুভূতির বানে কিছুটা ধাক্কা লাগে ঘটনার কয়েকদিন পরেই বের হওয়া কিছু ভিডিও চিত্রে। আলোচনায় আসেন হামলাকারী জঙ্গির সঙ্গে হালকা মেজাজে আলাপরত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিম। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে আলোচনায় আসে মৃত্যুপুরী থেকে অক্ষত অবস্থায় বের হয়ে আসা আরেক যুবক তাহমিদ খান। পরে গত বুধবার রাজধানীর গুলশান ও বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেফতারের কথা জানায় পুলিশ। পরের দিন আদালতে হাজির করে দুজনকে 8 দিন করে রিমান্ডে নেয়। আগামী বৃহস্পতিবার রিমান্ড শেষ হওয়ার কথা। কিন্তু অকাট্য প্রমাণ নেই এমন সুর তুলে শুরু থেকেই হাসনাত করিম ও তাহমিদকে নির্দোষ প্রমাণে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ছিল একটি মহল। তবে এই চেষ্টায় ছাই পড়ে গণমাধ্যম ও ইন্টারনেটে ছড়িয়ে পড়া কিছু স্থির চিত্রে। সম্প্রতি প্রকাশিত এই ছবিতে জঙ্গি রোহানের পাশে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাহমিদকে। এছাড়া আগের ছবিগুলোর মতোই খুবই স্বাভাবিক ভঙ্গিতে আলাপরত ছিলেন হাসনাত করিম। তবে পুলিশ বলছে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে এখনো নিশ্চিত নন তারা। কি পরিস্থিতিতে কেন তাদের হাতে অস্ত্র ছিল বা কি পরিস্থিতিতে বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল এটি বিশ্লেষণ করা হচ্ছে এবং তার সাথে মিলিয়েই তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো জিজ্ঞাসাবাদ শেষ না হলে আমরা এই বিষয়ে কোনো পূর্ণাঙ্গ তথ্য আপনাদের দিতে পারছি না। আমরা এই তদন্তে অনেকটাই অগ্রসর হয়েছি। আরো কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা গেলে আমরা হয়তো একেবারে পুরোপুরি পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে প্রকাশ করতে পারবো। হাসনাত করিম ও তাহমিদ গুলশান হামলার সঙ্গে জড়িত বলে প্রকাশিত খবরের বিষয়ে মন্তব্য করেন পুলিশ কর্মকর্তা। আমি অনুরোধ করব যে তদন্তকারী কর্মকর্তা অথবা তদন্তকারী সংস্থার সাথে আলোচনা ব্যতি রেখে এই ধরনের কথিত অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ থেকে সকলে বিরত থাকবেন। তিনি আরো বলেন, গুলশান হত্যাকাণ্ডের বিষয়ে অনেককেই জিজ্ঞাসাবাদ করেছেন তারা, কিন্তু এই ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা।
জঙ্গিবাদ দমনের জন্য যখন যাকে প্রয়োজন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গুলশানের ঘটনায় জড়িত থাকার বিষয়ে নিশ্চিত হয়েই নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত করিমকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, সম্প্রতি দেশে বন্ধ হওয়া ব্রিটিশ কাউন্সিলের কার্যক্রম খুব শিগগিরই চালু করা হবে এ বলে আশ্বস্ত করেছেন ব্রিটিশ হাইকমিশনার। যাকে দরকার তাকে কোশ্চেন করার জন্য ধরা হচ্ছে, আমরা নিশ্চিত হলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। যখন আমাদের মানে প্রয়োজন আমাদের এই জঙ্গি দমনে, আমরা সেগুলি করছি। রাষ্ট্রদূত পরিষ্কার কথা বলেছেন যে আমাদের পুলিশি নিরাপত্তা তারা খুশি এবং তাদের কোন রকম শৈথিল্য তারা দেখছে না। আমরা আবার এটাও জিজ্ঞাসা করলাম যে তোমরা ব্রিটিশ কাউন্সিল কেন বন্ধ করেছো, এবং তারা বললো যে আমাদের কিছু ইন্টারনাল অসুবিধা ছিল, কোনো পরীক্ষা বন্ধ থাকবে না, পরীক্ষা চলবে এবং খুব শীঘ্রই তারা এটাকে আবার ওপেন করে দিবে। সদ্য ঘোষিত 502 সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি নিয়ে বিএনপিতে বিরাজ করছে ক্ষোভ। ত্যাগী ও কর্মঠ নেতাদের অনেকেই এই কমিটিতে বঞ্চিত ও অবহেলিত হয়েছেন বলে মন্তব্য করেছেন দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কেউ কেউ। অন্যদিকে নতুন দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন অনেকে। তারা বলছেন এই কমিটি নিয়েই আন্দোলনের মাঠে ঘুরে দাঁড়াবে বিএনপি। সালাউদ্দিন সুমনের রিপোর্ট। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে গত 19 মার্চ অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে দলের কমিটি গঠনের সর্বময় ক্ষমতা পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 4.5 মাস সময় নিয়ে তিনি গঠন করেন দলের ইতিহাসে সবচেয়ে বড় কমিটি। শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বেগম জিয়ার পক্ষে 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর এ নিয়ে কেন্দ্র ও তৃণমূলে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। কমিটি ঘোষণার মাত্র 4 ঘন্টার মধ্যে ভাইস চেয়ারম্যান পদ থেকে মোসাদ্দেক আলী ফালু পদত্যাগ করেন। এরপর সহপ্রচার সম্পাদক শামীমুর রহমানও জমা দেন পদত্যাগপত্র। এ অবস্থায় নির্বাহী কমিটি নিয়ে দলে অসন্তোষের বিষয়টি স্বীকার করলেন নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা। অনেকে আছেন যারা সিনিয়র নেতাদের সাথে পরিচিতি নাই। আমি আমার নিজের জেলার কথা বলতে পারি, সেখান থেকে যাদের করা হয়েছে অন্ততপক্ষে আমি তাদের চিনি না, তারা বিএনপি করেছে বলে তাও আমি জানি না। এই অসন্তোষ নিরসনে বঞ্চিতদের পদায়নের বিষয়টি পুনর্মূল্যায়নের পক্ষে মত দিলেন দলের বয়োজ্যেষ্ঠ এই নেতা। পাশাপাশি পদত্যাগের ঘটনা দলে তেমন কোনো প্রভাব ফেলবে না বলেও মন্তব্য তার। অন্যদিকে কমিটি গঠন নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে বলে মত নতুন দায়িত্বপ্রাপ্তদের। এই কমিটিতে 2-1 জন যদি এদিক ওদিক হয়ে যান, তারা যে একেবারে আমাদেরকে বিব্রত করতে পারবে বা আমাদের দলীয় কর্মসূচিতে কোনো প্রভাব ফেলতে পারবে, সেটা একেবারেই না। বিএনপির মতো একটা বিশাল দল একটা কমিটি যখন এরকম হতে যাবে, আমি তো মনে করি এটা 100% সকলের কাছে গ্রহণযোগ্য হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। অসন্তোষ, বিতর্ক আর আলোচনা সমালোচনা কাটিয়ে ঐক্যবদ্ধভাবে অভিষ্ট লক্ষ্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করলেন দলের স্থায়ী কমিটির এই নতুন মুখ। আমাদের সকলের দায়িত্ব হবে এটাকে দেশের মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ করার জন্য, সবাইকে একযোগে এই কঠিন সময় পার করার জন্য যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদেরকে, সেটার জন্য তৈরি থাকতে হবে। এদিকে সাজাপ্রাপ্ত যুদ্ধাপরাধীর সন্তানদের কমিটিতে স্থান দেয়া নিয়ে সৃষ্ট বিতর্ককে রাজনৈতিক আখ্যা দিয়ে তা আমলে নিতে চান না এই নেতা। পরিবারের সদস্যরা দায়ী নয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় 8 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। আবারও শুরু হয়েছে ভোক্তা পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া। সকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে এ নিয়ে গণশুনানি শুরু হয়। শুনানিতে প্রথম দিন গ্যাস সঞ্চালন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। 18 আগস্ট পর্যন্ত শুনানিতে পর্যায়ক্রমে 6টি বিতরণ কোম্পানির পাশাপাশি উৎপাদনকারী সংস্থাগুলোর প্রস্তাবও উঠে আসবে। এ সময় বিশিষ্ট মহল থেকে দাবি ওঠে, বছর বছর গ্যাসের মূল্য বাড়ানো দেশের জন্য মঙ্গলজনক হবে না। দৈনন্দিন জীবনের বিভিন্ন খাতে ব্যবহৃত প্রাকৃতিক গ্যাসের দাম আবারও বাড়ানো হচ্ছে। রোববার এ নিয়ে গণশুনানি করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুনানিতে অংশ নেন ভোক্তা প্রতিনিধি, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ জ্বালানি খাত সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রথম দিনে গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব তুলে ধরে সঞ্চালনের দায়িত্বে থাকা গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড জিটিসিএল, যেখানে মানসম্মত গ্যাস সরবরাহে ঘনমিটার প্রতি সঞ্চালন ব্যয় 15 পয়সা থেকে 36 পয়সা করার দাবি করে কোম্পানিটি। যেমন কম্প্রেশন স্টেশন প্রজেক্ট যেটা আমরা করেছি 1800 কোটি টাকার প্রজেক্ট, এই প্রজেক্ট দিয়ে কিন্তু গ্যাসের প্রোডাকশন বাড়ছে না,
গ্যাসের প্রেসার বাড়ছে। এরপর শুনানিতে অংশ নিয়ে বিভিন্ন মহল থেকে দাবি ওঠে, এখনই গ্যাসের দাম বাড়ালে ক্ষতিগ্রস্ত হবে দেশের অগ্রসরমান অর্থনীতি। এক্সপোর্ট শিল্প কোনোভাবে ব্যাহত হয় তাহলে কিন্তু আমাদের একটা ধস নেমে যাবে ইন ডলার ইম্পোর্ট। আপনি অলরেডি দেখেন আমাদের কিন্তু রেমিটেন্সের হার কিছুটা কমে আসছে, কিন্তু উইদাউট এনার্জি ইটস ইম্পসিবল টু রান অ্যান ইন্ডাস্ট্রি। এই ধরনের শিল্প থেকে শুরু করে বিদ্যুৎ এবং জনগণের ডাইরেক্ট এই ধরনের দাম বাড়লে তার অর্থনৈতিক প্রতিক্রিয়া কি হবে এবং ভোক্তাদের এটা সহন ক্ষমতা আছে কিনা, এ ধরনের কোন স্ট্র্যাটেজি আপনারা করেই এই প্রস্তাব করেছেন? যে মাস্টার প্ল্যানটা দরকার সেই মাস্টার প্ল্যানটা ছাড়াই যে আমরা এই সেক্টর উন্নয়ন করে যাচ্ছি, সেই জায়গাটা এই কথাটা কে শুনবে? এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে কমিশন ভবনের সামনে সমাবেশ করেছে গণসংহতি আন্দোলন। তাদের দাবি, নতুন করে গ্যাস অনুসন্ধান না করে এলএনজি আমদানির যুক্তিতে গ্যাসের দাম বৃদ্ধির পায়তারা করছে সরকার। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত নোগুয়েন কোয়াংটুক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিদায়ী রাষ্ট্রদূত সাক্ষাতের সময় দায়িত্ব পালনে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জঙ্গি মামলা পরিচালনা করার জন্য বিশেষ সেল কাজ শুরু করেছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। এছাড়া আদালত থেকে রায়ের কপি হাতে পেলেই তারেক রহমানকে দেশে আনার কাজ শুরু হবে বলেও জানান তিনি। সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি রেজিস্ট্রেশন কমপ্লেক্সে নতুন 3টি সাব রেজিস্ট্রি অফিসের উদ্বোধন শেষে মন্ত্রী একথা বলেন। একটা কেন্দ্রীয় জায়গা থেকে যাতে সেই তথ্যগুলি সঠিকভাবে যেখানে যেখানে অসুবিধা সেটা দূরীকরণের জন্য ব্যবস্থা নিতে পারে, সেই জন্য ডিসিস কনফারেন্সে আমি বলেছি যে এরকম একটা সেল আছে, আপনাদের যদি কোনো কমপ্লেন থাকে সেই সেলের কাছে করবেন, সার্টিফাইড কপিটা পেতে হবে। সার্টিফাইড কপিটা এখনো পাই নাই। আর উদ্যোগ কিন্তু এখন আইন মন্ত্রণালয় আর নেবে না, উদ্যোগটা নেবেন হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কিন্তু আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে পরামর্শে থাকবে। স্বাধীনতার বিরোধিতাকারীরাই জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভারের হেমায়েতপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তাদের নির্মূল করা এখন সময়ের ব্যাপার মাত্র। জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র হচ্ছে, দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করা হচ্ছে, বাংলাদেশটাকে একটা অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা হচ্ছে। জঙ্গি কারা? ৭১ যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছিল, ৭১ সে যুদ্ধ বাহিনী ৭৫ জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। ৭৫ জাতির জনক বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারাই ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। এবং একই গোষ্ঠী আজকে জঙ্গি রূপে বাংলাদেশে আবির্ভূত হয়েছে এবং বাংলাদেশটাকে ধ্বংস করার চেষ্টা করছে। রাত 11টার সময় আরো থাকছে। পশ্চিমা বিশ্বের সামনে জনসমর্থনের প্রমাণ দিতে ইস্তাম্বুলে বিশাল শোডাউন করলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এবং রিও অলিম্পিকের প্রথম দিনে বেশ কয়েকটি রেকর্ড। সাঁতারে হাঙ্গেরির কাটিঙ্কা হোসজোর রেকর্ড টাইমিং। প্রথমবার অলিম্পিকে স্বর্ণ জিতল ভিয়েতনাম। রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশি হত্যা মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। একই সাথে পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আরিফুল ইসলাম এই নির্দেশ দেন। এছাড়া এই মামলায় সন্দেহভাজন আটক বিএনপি নেতা রাশিদুজ্জামান বিপ্লব সহ 6 জনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। 8 আসামির সবাই জেএমবির সদস্য। এদের মধ্যে 4 জন কারাগারে এবং বাকি 4 জন পলাতক রয়েছে। গত ৩রা অক্টোবর কাউনিয়ার আলুটারি গ্রামে জঙ্গিদের ছোড়া গুলিতে খুন হন কুনিও হোশি। ৩রা জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করে মামলার তদন্ত কর্মকর্তা। ইংল্যান্ড সিরিজ সামনে রেখে বৈঠক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বৈঠকে নিরাপত্তা সহ সিরিজটিকে কিভাবে সফল করা যায়
সে বিষয়ে আলোচনা করা হয়। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবির সঙ্গে নিয়মিতভাবেই যোগাযোগ রাখছে বলেও জানায় বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন, এখন পর্যন্ত বাংলাদেশ সফরের ব্যাপারে ইসিবির মনোভাব ইতিবাচক। সংশ্লিষ্ট যে মন্ত্রণালয় যেগুলো আছে, সরকারের যে সমস্ত ডিপার্টমেন্টগুলো আছে, তারা সবাই ছিলেন এই সিরিজটাকে কিভাবে সাকসেসফুলি আমরা করতে পারবো সেই বিষয়ে আলোচনার জন্য। শিডিউল কনফার্ম হয় তখন কিন্তু দুটা বোর্ডের সম্মতিক্রমেই হয়, এবং যখন এটা পাবলিক ডোমিনে আসে তখন কিন্তু দুটা বোর্ডের সম্মতিক্রমই হয়, এবং সেভাবে এখন পর্যন্ত আছে। এবং অন্যান্য যে সমস্ত কার্যক্রম, সে সমস্ত কার্যক্রমগুলো মূলত যে একটা ইন্টারন্যাশনাল ক্রিকেট সিরিজে যে কার্যক্রমগুলো হয় সেভাবেই কিন্তু এগোচ্ছে। আমাদের সাথে সার্বক্ষণিকভাবে ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ইসিবি তাদের সাথে যোগাযোগ আছে, এবং তাদের একটা প্রতিনিধি দল খুব শীঘ্রই বাংলাদেশ সফর করবে। গত 4 দিন ধরে ভারত বাংলাদেশের যৌথ দল বন্য হাতিটি উদ্ধারে অভিযান পরিচালনার পরও কোনো লাভ হয়নি। হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়ে জামালপুর থেকে ফিরে গেছেন ভারতীয় প্রতিনিধি দল। বিলে পানি না কমা পর্যন্ত অভিযান সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে হাতি উদ্ধারে অভিযান শুরুর পর এলাকাবাসী স্বস্তি পেলেও বন কর্মকর্তাদের ফিরে যাওয়ার খবরে আতঙ্ক বেড়েছে তাদের মধ্যে। জামালপুরের মাদারগঞ্জ থেকে বিস্তারিত জানাচ্ছেন হারুনুর রশিদ। উজানের পানিতে ভারতের আসাম থেকে ভেসে আসা বন্য হাতিটি 40 দিনেও উদ্ধার করা যায়নি। গত 4 দিন ধরে ভারত বাংলাদেশের যৌথ দল জামালপুরের সরিষাবাড়ি ও মাদারগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করলেও কোনো ফল হয়নি। হাতিটি এখন মাদারগঞ্জের চর ভাটিয়ানি এলাকার নদী খাল বিলে ঘুরে বেড়াচ্ছে। বন্য হাতিটির আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পালা হাতি নিয়েছিল, কিন্তু পালা হাতি নিতে পারেনি, ওটাই ভয়ে জায়গা। রাত্রে দুশ্চিন্তায় থাকি যে কোন সময় হাতি আসে আমাদের বাড়িতে বা বাড়ি ভাঙচুর করে, এই নিয়ে আমরা অনেক আতঙ্ক আছি। আমাদের মধ্যে একটা ভয় কাজ করতেছে যে কি ক্ষতি করে, কারে মারে। সরকারের কাছে একটাই অনুরোধ, হাতিটি তাড়াতাড়ি উদ্ধার করে নেওয়া হয়। এদিকে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, হাতিটি শুকনো জায়গায় আসলে চেতনানাশক দিয়ে অচেতন করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে। যদি আপনার হাতি ল্যান্ডে আসে তখনই আসলে ট্রাঙ্কুলাইজার গান ব্যবহার করে আমরা হাতিটিকে অজ্ঞান করতে পারি। এখন পর্যন্ত ওরকম কোনো পরিবেশ না পাওয়ার কারণেই আমরা আসলে হাতিটিকে ট্রাঙ্কুলাইজার গান দিয়ে ব্যবহার করতে সক্ষম হইনি। এদিকে উদ্ধার অভিযান সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। পানি কমে গেলে আবারও অভিযান শুরু হবে বলে জানান তিনি। হাতিটি উদ্ধার না করেই জামালপুর থেকে ফিরে গেছেন 3 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল। মাদারগঞ্জের চর ভাটিয়ানি থেকে হারুনুর রশিদ, সময় সংবাদ, জামালপুর। পদ্মার তীব্র স্রোতে রাজবাড়ীর দৌলতদিয়ার 3টি ঘাট ভেঙে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকল্প হিসেবে বঙ্গবন্ধু সেতু দিয়ে যান চলাচলের জন্য নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউজিএ। গত 27 ও 28 জুলাই দৌলতদিয়া ফেরিঘাটের 4 নম্বরে ও 2 নম্বর ফেরিঘাট ভেঙে যায়। এরপর গতকাল 1 নম্বর ঘাট এলাকার সড়কের প্রায় 40 ফুট অংশ ভেঙে গেলে ঘাটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সর্বশেষ 3 নম্বর ঘাটটিও আজ ভোরে ভেঙে গেলে এই রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ। তবে দুপুরের দিকে এই ঘাটটি মেরামত করে সীমিত আকারে ছোট গাড়ি ও অ্যাম্বুলেন্স চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে ভারী যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। বানের জল নেমে গেছে, তবে নদী ভাঙনে এবার চোখের জল ফেলতে হচ্ছে গাইবান্ধার বানভাসী মানুষকে। ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র আকার ধারণ করায় আশ্রয়হীন হয়ে পড়েছে শত শত পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, বারবার কর্তৃপক্ষের কাছে ধর্ণা দিয়েও কোনো কাজ হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, ওপর মহলের নির্দেশ পেলেই কাজ শুরু করা হবে। গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। এই বেদনা স্বজন হারানোর নয়, ভাঙতে ভাঙতে প্রায় ঘরের কোণে চলে এসেছে ব্রহ্মপুত্র নদ। তাই ছোট্ট এই শিশুটির মতোই ডুকরে কাঁদছে আসিয়া বেগমের পুরো পরিবার। কঠিন বাস্তবতার মুখোমুখি এই পরিবারটির সামনে এখন নানা প্রশ্ন। কোথায় যাবেন, খাবেন কি, থাকবেনই বা কোথায়? আসিয়ার পরিবারের মতোই ব্রহ্মপুত্রের আগ্রাসন থেকে নিজেদের বাড়িঘর সরাতে ব্যস্ত কামারজানি গোঘাট গ্রামের মানুষগুলো এখন একই প্রশ্নের মুখোমুখি। কোনোটাই থাকানোর আশ্রয় নাই, ঘর দুয়ার ভাসি যেতেছে। আমার ঘরে এখন যাই জিনিস কই থই, কোথায় থই? আমার ঘরে কেউ নাই তো। গ্রামের পর গ্রাম গিলেছে, দিনের পর দিন বড় হয়েছে ব্রহ্মপুত্র নদের পরিসর। দফায় দফায় ভাঙনের কবলে পড়ে আটোসাটো হয়েছে মানুষের আবাসন। আমার মতো আর যেন কারো ভরসা বিটে ভাঙ্গা না লাগে, তাই আমি চাচ্ছি এখান থেকে যেন নদী ফিরে যায়। অতি তাড়াতাড়ি পানি উন্নয়ন বোর্ড যেন কাজ করিয়ে এই এলাকাটা ঠেকায়। বারবার কর্তৃপক্ষ পরিদর্শন করেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। বাধ্য হয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে টিকে থাকতে চাঁদার টাকায় বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে
করছেন গ্রামবাসী, আর পানি উন্নয়ন বোর্ড ওপরের নির্দেশের অপেক্ষায়। বাইলিং কিংবা ওই ছোট গানি ব্যাগ দিয়ে রক্ষা করা যাবে না, এখানে পার্মানেন্ট একটা কাজের প্রয়োজন। এই পার্মানেন্ট কাজের জন্য আমরা অলরেডি আমাদের টেকনিক্যাল টিম গঠন হয়ে গেছে। এখন আমাদের ডিজাইনটা চলে আসলে আমরা এটা ডিপিপি সাবমিট করব। গত এক সপ্তাহে শতাধিক পরিবারের ভিটেমাটি ব্রহ্মপুত্রে বিলীন হয়েছে, আর ভাঙনের মুখে পড়েছে প্রায় 1000 পরিবার। ব্রহ্মপুত্র নদের ভাঙনের মুখে এভাবে প্রায় প্রতিদিনই ভিটেমাটি ছিঁড়ে নিরুদ্দেশ হয়ে যাচ্ছে এক একটি পরিবার। এলাকাবাসী জানে না আর কত পরিবার নিঃস্ব হলে পানি উন্নয়ন বোর্ডের ঘুম ভাঙবে, ভাঙন ঠেকবে, বাড়িঘর রক্ষা হবে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানালেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। সকালে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে 7 দিনের মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান। এছাড়া ডেঙ্গু ছড়িয়ে পড়া বন্ধে বাড়ির আশপাশে যেন পানি জমতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে সবাইকে অনুরোধ জানান তিনি। মেয়র বলেন, জনসম্পৃক্ততা ছাড়া ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব না। ডেঙ্গু যেন মহামারী আকার ধারণ করতে না পারে, তাই এলাকাবাসীকে সোচ্চার হওয়ার পাশাপাশি নিজ এলাকায় মশক নিধন কর্মীদের দেখা না গেলে 955-601 থেকে 4 নম্বরে ফোন করে অভিযোগ করার পরামর্শ দেন মেয়র। পশ্চিমা বিশ্বের সামনে জনসমর্থনের প্রমাণ দিতে ইস্তাম্বুলে বিশাল শোডাউন করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। প্রেসিডেন্ট এরদোয়ানের ডাকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে হাজার হাজার সমর্থক। এ সময় সমর্থকদের লাল পতাকায় ছেয়ে যায় ইস্তাম্বুলের ইয়ানি কাপি সমাবেশ স্থল। প্রেসিডেন্ট এরদোয়ানের পাশাপাশি প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমও এই র্যালিতে অংশ নেন। মূলত পশ্চিমা বিশ্বকে নিজেদের শক্তির সমর্থন প্রদর্শন করতেই এই র্যালির ডাক দেন এরদোয়ান। পাশাপাশি সামরিক অভ্যুত্থানের চেষ্টাকে পুঁজি করে এরদোয়ান দেশে ব্যাপক ধরপাকড় চালিয়ে যাচ্ছে পশ্চিমাদের এমন অভিযোগও মিথ্যা প্রমাণ করতে উঠে পড়ে লেগেছেন তিনি। এরদোয়ানের অভিযোগ, সম্প্রতি তাকে উৎখাতের জন্য যে সামরিক চেষ্টা চালানো হয় তাতে পশ্চিমা বিশ্বের মদদ ছিল। রিও অলিম্পিকের খবর। রিও অলিম্পিকের প্রথম দিন শেষে 2টি স্বর্ণ ও 1টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এখন চলছে দ্বিতীয় দিনের খেলা। আজ ফুটবল ছাড়াও অনুষ্ঠিত হবে শুটিং, সাঁতার, আর্চারি ও বক্সিং এর মতো জনপ্রিয় খেলার বিভিন্ন ইভেন্ট। আসলে প্রথম দিন রেকর্ড টাইমিং গড়ে সাঁতারের 400 মিটার মিডলেতে স্বর্ণপদক জিতেছেন হাঙ্গেরির ক্যাটিঙ্কা হোসজো। অলিম্পিক গেমসে এটি তার প্রথম স্বর্ণপদক। সুইমিংয়ে ব্যক্তিগত এই ইভেন্টে রেকর্ড গড়তে হোসজো সময় নিয়েছেন 4 মিনিট 26 সেকেন্ড। এদিকে ভিয়েতনামের ক্রীড়া ইতিহাসে অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেছেন জুয়ান ভিন হোয়াং। 10 মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছেন তিনি। এই ইভেন্টে রৌপ্য পদক পেয়েছেন ব্রাজিলের ফিলিপে উ। আসরে এটি ব্রাজিলের প্রথম পদক। এছাড়া অলিম্পিকের এবারের আসরে রাশিয়াকে প্রথম স্বর্ণ উপহার দিয়েছেন জুডোকা বেসলান মোদারনভ। পদক জিতে দারুণ উল্লসিত এই জুডোকা। দেশের হয়ে এই সাফল্য তার সতীর্থদের অনুপ্রাণিত করবে বলে মনে করেন তিনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের খবর। সিপিএল এর চতুর্থ আসরের ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের জ্যামাইকা তালাওয়াস। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে কাল খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 5টায়। গ্রুপ পর্বে দু দলের প্রথম দেখায় গায়ানা অ্যামাজনের কাছে 7 উইকেটে হেরেছিল জ্যামাইকা। যদিও ফিরতি ম্যাচেই তাদের 5 উইকেটে হারিয়ে প্রতিশোধ নেয় গেইল বাহিনী। এরপর প্রথম কোয়ালিফায়ারে আবারও তাদের কাছে 4 উইকেটে হেরে যায় সাকিবের জ্যামাইকা। কিন্তু দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগোকে একরকম উড়িয়ে দিয়েই প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় পল নিক্সনের শিষ্যরা। গায়ানার বিপক্ষে খেলা 3 ম্যাচেই ব্যাট ও বলে দলের পক্ষে দারুণ অবদান রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাটিংয়ে 40.5 গড়ে করেছেন 81 রান, আর বোলিংয়ে নিয়েছেন 2 উইকেট। এছাড়াও আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রাসেলও রয়েছেন দারুণ ফর্মে। অন্যদিকে ডোয়াইন স্মিথ, সোহেল তানভীর, দেবেন্দ্র বিশুদের নিয়ে গায়ানা অ্যামাজন দলটিও দারুণ ভারসাম্যপূর্ণ। তাই এক জমজমাট ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।
That's his 100. Just has a block from Suleiman then. It's a mindset. রাত 11টার সময়ে পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। গুলশান হামলার সময় জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের অন্তরঙ্গ আলোচনার ছবি গণমাধ্যমে প্রকাশ। নিশ্চিত হয়ে গ্রেপ্তার করা হয়েছে হাসনাতকে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপির সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কমিটি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে ক্ষুব্ধ হলেও নতুন দায়িত্ব কেউ কেউ নিচ্ছেন চ্যালেঞ্জ হিসেবে। গ্যাসের দাম বাড়াতে এনার্জি রেগুলেটরি কমিশনে গণশুনানি শুরু। বিভিন্ন মহলের দাবি, এতে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনীতি। প্রতিবাদে কমিশন ভবনের সামনে বিক্ষোভ। পদ্মার তীব্র স্রোতে ঘাট ভেঙে যাওয়ায় দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ। বন্যার পর এবার ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনের শিকার গাইবান্ধার বানভাসী মানুষ। এবং বন্য হাতিটি উদ্ধারে ব্যর্থ হয়ে জামালপুর থেকে ফিরে গেল ভারতীয় প্রতিনিধি দল। অভিযান স্থগিত ঘোষণা, আতঙ্কে এলাকাবাসী। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।